এবং শেখা তাদের কাছ থেকে যাদের পকেট অলরেডি গরম। তারাও কিন্তু শুরু করেছিল ঠান্ডা পকেট। চিন্তা করুন, হাত পা ঠান্ডা, শরীর ঠান্ডা, পকেট ঠান্ডা, যাই কোথায়। আমি প্রথমেই একটুখানি ধন্যবাদ জানাবো। সবই নিজেদের লোক, ধন্যবাদ জানানোটা বাহুল্য, কিন্তু তবুও জানাবো, কারণ এই বিজনেসেই শিখেছি, এই সিস্টেম থেকেই শিখেছি, যে কোনো ক্ষুদ্র সামান্য কিছু পরিবর্তেও ধন্যবাদ জানাতে হয়। যাকে ধন্যবাদ জানাচ্ছেন তার জন্যে নয়, আমার নিজের মনটাকে পবিত্র করার জন্যে। অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, এটা সব সময় থাকা ভালো। আমি রোজ সকালবেলায়, আমরা সকলেই বাড়ির কিছু কিছু কাজ করি, তো আমার দায়িত্ব হচ্ছে সকালবেলায় স্মুদি বলে একটা জিনিস বানানো। আমি শ্বেতা, ছেলে মেয়ে সবাই মিলে স্মুদি খাই। নানা রকমের ফল, দই, তার সঙ্গে প্রোটিন পাউডার, ফাইবার, ফ্ল্যাক্সিড চূর্ণ, চিয়া সিড, আর কিছু বাদাম, আলমন্ড বা ওয়ালনাট, এই সমস্তগুলো দিয়ে টিয়ে ঘুরিয়ে নিয়ে, কোনো দিন ঘুরিয়ে মিক্সিতে খাই, কোনো দিন এমনিই খাই। তো এই জিনিসটা বানানোর দায়িত্ব আমার। প্রত্যেক দিন আমার মেয়ে একটু, আমরা দুজনে খাই, তারপর একটু বেলাতে আমার মেয়ে খায়। মেয়ে কিন্তু এসে আমার ঘরে ঢুকে, বাবা থ্যাংক ইউ সো মাচ, ওটা খেতে খেতে আমায় বলে যায়। প্রথম যেদিন বলেছিল সেদিন অদ্ভুত লাগে না? বাড়িতে তো আমরা সাধারণভাবে সকলেই সকলের জন্য করি, তাকেই তো ফ্যামিলি বলে। একে অন্যের জন্য করবো, এটা আর বলার কি আছে? ধন্যবাদটা কীরকম মনে হয়, বাহুল্য। কিন্তু যদি দিই, আমার মনটাই ডিটক্স হয় অলওয়েজ। এটা একটা হ্যাবিট। প্রতিদিন যা কিছু ঘটে, এই যে দিনটা হলো এবং এই দিনটা আমি দেখলাম, সকালবেলা আমার ঘুম ভাঙলো, এখনও আমি খাবার পাচ্ছি, খেতে পাচ্ছি। কত লোক পায় না? কত লোক আজকে সকালটা দেখলো না? কত লোকের এতজন বন্ধু বান্ধব, এত দিক থেকে ভালোবাসা। এই প্রত্যেকটি কিছুর জন্যেই ভগবানকে ধন্যবাদ দেওয়া। আর মজার কথা হচ্ছে, ভগবানকে ধন্যবাদ দিলে সবাই পেয়ে যায়। আপনি যদি কাউকে ধন্যবাদ দিতে ভুলেও যান, কিন্তু রোজ যদি ঈশ্বরকে দেন, ঈশ্বরের মাধ্যমেই কিন্তু সকলে পেয়ে যায়। তো যাই হোক, আমি ঈশ্বরকে তো দেবই, দিচ্ছি সব সময়, কিন্তু আজকে নাম না করে বললেই নয়। আপনাদের এই গোটা আজকের অনুষ্ঠানটা, মিউজিকটা কেমন লাগছে? মিউজিক অ্যাডস টু এক্সাইটমেন্ট, তাই না? মৃত্যুঞ্জয় ঘোষ, ও কিন্তু সকলের সামনে এলো না, ওই আড়ালে বসে বসে, বেচারার ভারী শীত করছিল। ভাগ্যিস বুদ্ধি করে ব্যাগে করে একটা কোট নিয়ে এসেছিল, শেষকালে কোটটা পরে বসেছে, ভেতরটা খুব ঠান্ডা। আমরাও লুকিয়ে কোট নিয়ে আসবো ব্যাগের। আচ্ছা, সারাক্ষণ ধরে এই স্টেজটাকে মাতিয়ে রেখেছে, মানে মালা গাঁথা, প্রত্যেককে স্টেজে উঠিয়েছে, প্রত্যেককে নির্দিষ্ট হেডিংয়েতে ডেকে ডেকে তাদের প্রত্যেককে রেকগনাইজড হতে সাহায্য করেছে। সবাইয়ের হাততালি তাদের জন্যে। জয়দীপ আজকের হোস্ট, আজকের এমসি জয়দীপ মণ্ডল শুরু করেছিল। আমরা এই বিজনেসে, আমায় শুভাশিস জিজ্ঞেস করলো, আচ্ছা কীভাবে সাজাবো, একটা মিটিং কী করে সাজানো যায়? আমি বললাম, প্রথমেই প্রেয়ার দিয়ে শুরু করা উচিত, কারণ প্রেয়ারটা ঈশ্বরের আশীর্বাদ। আমরা জানি হায়ারার্কি, গড, ফ্যামিলি, জব, বিজনেস, সেরকম এভরিথিং স্টার্টস উইথ গড, কিপিং গড অ্যাট দ্য টপ। তার মানে সেটা প্রেয়ার দিয়ে শুরু হলো। তারপরে দেশ, ন্যাশনাল অ্যান্থেম, আমরা জাতীয় সঙ্গীত শুনলাম। তারপরে আস্তে আস্তে আমরা ঢুকছি
প্রেয়ারের পরে আমরা ঢুকছি ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল অ্যান্থেমের পরে ইন্ডিভিজুয়াল রিকগনিশন। তো সেই প্রেয়ারটা পাঠ করেছে আজকে অসাধারণ রাখি মণ্ডল, তার জন্যে একটা ধন্যবাদ। যারা আপনাদের এক্সাইটেড হতে, দেখুন এক্সাইট আবার করতে হয়, মানুষ ভেতরে ভেতরে যদি কারণ থাকে নিজেই এক্সাইটেড থাকবে, কিন্তু তবু বাইরে একটুখানি এক্সাইটমেন্ট আনার দরকার পড়ে। সেইটা আজকে যারা করেছেন, ইন্দ্রনীল ব্যানার্জি, শিখর মিত্র, তারা দুজনে আজকে এক্সাইটমেন্টে ক্রিয়েট হেল্প করেছেন। প্লাস আপনাদের প্রত্যেককে আমরা চেষ্টা করেছি এমনভাবে আজকের রেকগনিশনটা করতে যাতে প্রত্যেকেই স্টেজে ওঠার সুযোগ পান, কারণ প্রত্যেকেই কিছু না কিছু করেছেন। যৎ সামান্য যা কিছু করেছেন শুরু হয়েছে কি থেকে, যদি কেউ জয়েন করে থাকেন তাকেও আমরা রেকগনাইজ করেছি, এখনো কিছু করেননি হয়তো। কোনো গেস্ট যদি এসে থাকেন, এখনো হয়তো সিদ্ধান্ত নেননি, জয়েনও করেননি, কিন্তু এসেছেন এই হলে, তাকেও আমরা রেকগনাইজ করি, তাকেও আমরা হাততালি দিয়ে স্বাগত জানাই। গোটা বিজনেসের মহলটাই হচ্ছে তাই। কারণ এই বিজনেসটাই দেখুন, যারা জয়েন করে বা করে না, জাস্ট আসে শুনতে, ব্যাপারটা বুঝতে, এরা কি করে, প্রথমেই কিন্তু একটা ফিলিং হয় যে এখানকার পরিবেশটা একটু অন্যরকম, এখানকার মানুষগুলো একটু অন্যরকম, এদের কথাবার্তা একটু অন্যরকম। সাধারণত বাইরে যে ধরনের পরিবেশ, যে ধরনের মিটিং মানুষজন পাওয়া যায়, যে ধরনের কথা শোনা যায়, তাদের চেয়ে একটু অন্যরকম। এবং এরকম বহু মানুষকে আমি দেখেছি যারা হয়তো জয়েন করেনি, যে কোনো কারণে জয়েন করেনি, কিন্তু বলেছে না লোকজনগুলো বেশ, এই লোকেরা ভালো, দেখে মনে হলো যে বেশ ভালো, এদের কথাবার্তা ইন্টেনশন সব ভালো। এবং একটা জিনিস জানবেন, এই বিজনেসে বিভিন্ন কারণে লোকে ছেড়ে দেয়, আবার বিভিন্ন কারণে লোকে স্টিক করে যায়। যারা স্টিক করে যায় তার মেন স্ট্রংগেস্ট রিজন হচ্ছে অ্যাসোসিয়েশন। তারা কিন্তু বিজনেসটা হয়তো বোঝেনি, একটা প্রোডাক্ট ইউজ করা শুরু করেছে কি করেনি, কিন্তু মানুষগুলোর কথাবার্তাতে তারা বুঝতে পারে যে বাইরের চেয়ে এখানে যেন একটু অক্সিজেনটা বেশি, এখানকার পরিবেশটা যেন একটু অন্যরকম। কারণ 3 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় কাটিয়ে যাওয়ার পর হঠাৎ তার খেয়াল হয় একটাও নেগেটিভ শুনলাম না তো, বা ঢোকা বেরোনো, কোথাও কোনো বিশৃঙ্খলা, সিট নিয়ে মারামারি, নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি, বা যেগুলো দেখা যায় সেগুলো দেখলাম না তো। তখনই বুঝতে পারে সামহাউ এটা একটা অন্য পরিবেশ, এরা অন্য রকমের মানুষ। আবার ব্যাপারটা কি জানেন, এরা অন্য রকমের মানুষ নয়, আমরা প্রত্যেকেই বাইরের জগতে যারা, আমরা তাদেরই অংশ, কিন্তু আমাদের অনেকগুলো দিক আছে না। আমরা নেগেটিভ পরিবেশে আমাদের নেগেটিভ দিকগুলো দেখাই, আবার পজিটিভ পরিবেশে যেখানে বুঝি এখানে নেগেটিভ চলবে না, সেখানে আমরা ঘুরিয়ে আমাদের পজিটিভ দিকগুলো দেখাই। ঠিক যেরকম আপনি কলকাতার রাস্তায় দেখবেন বহু মানুষ যারা রাস্তায় হয়তো স্পিড করছে, সিগারেট খেয়ে বাট্টা ছুঁড়ে ফেললো বা পান খেয়ে পিচ ফেললো, ওই লোকগুলোই যখন মেট্রোয় যায় ভেতরে পিচ ফেলে, সিগারেট ছোঁড়ে, ঝকঝকে কি করে থাকে মেট্রো, ওই লোকগুলোই ওপরে এসে অন্যরকম ব্যবহার, আর ওখানে গেলে বুঝে যায় ওগুলো চলবে না এখানে। তেমনি আমরাও বুঝে যাই বাইরের জগতে আমরা অনেক জায়গায় চিৎকার চেঁচামেচি, ঝগড়াঝাঁটি, ঘুষোঘুষি অনেক কিছু করি, এখানে করি না, কারণ বুঝি এখানে ওগুলো অ্যাপ্রিসিয়েটেড হবে না। দেখুন, তার মানে কি, পরিবেশটা যদি সেরকম হয় আমার সেই দিকটা বেরিয়ে আসে, পরিবেশ যদি পজিটিভ হয় আমাদের পজিটিভিটিগুলো বেরিয়ে আসে, পরিবেশ যদি নেগেটিভ হয় সেখানে আমার নেগেটিভ দিকগুলো। ওই জন্য একটা ভালো পরিবেশে, মানে যত পারি যদি আমি এই মিটিংগুলোতে আসি,
যত পারি যদি পিএমএ বইগুলো পড়ি, যত পারি যদি আমি আমার আপলাইনের সঙ্গে কাউন্সেলিং করি, ফোন করি, মানে নিজেকে যদি এই পরিবেশ, এই টুলসগুলো, এই মানুষগুলোর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি, তাহলে ক্রমশ আমাদের নেগেটিভগুলো কিন্তু তলায় চাপা পড়ে যাবে, আমাদের শুধু পজিটিভগুলোই উঠে আসবে। পজিটিভ আমাদের প্রত্যেকের মধ্যে আছে, অলরেডি আছে, কিন্তু সেগুলো বাইরের জগতে অ্যাপ্রিসিয়েটেড হয় না। আর বিইং পজিটিভ অলসো পেজ। তুমি পজিটিভ থাকলে তোমার এখানে ইনকাম বেশি, তোমার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, সাফল্য সব কিছু আসবে। নেগেটিভ হলে তোমার টিম ভেঙে যাবে, ভুল বোঝাবুঝি হবে। তো এই যদি কন্ডিশন হয় যে নেগেটিভ হলে আমারই ক্ষতি, পজিটিভ হলে লাভ আছে, তাহলে কে নেগেটিভ হবে? সবাই পজিটিভ হবে, কারণ পজিটিভ হলে লাভ আছে। তো ওই জন্যে এইটা দেখা, আমি যেমন একটা পজিটিভ পরিবেশ পছন্দ করব, তেমনি আমি অন্যের জন্য, যে নতুন এলো তার জন্য, এমনকি যে পুরনো তার জন্য, আই উইল বিকাম পার্ট অফ দ্যাট, আই উইল বি জেনারেটিং দ্যাট পজিটিভ পরিবেশ। আমার আচার, ব্যবহার, কথাবার্তা কোনো কিছুতে যেন কখনো কোনো কিছু নেগেটিভ প্রকাশ না পায়। আমার কথাবার্তা, আমার ব্যবহার যেন লোককে উদ্বুদ্ধ করে, লোককে ইন্সপায়ার করে। এই ব্যাপারটা একটু সচেষ্ট থাকা, এই ব্যাপারটা একটু সচেতন থাকা। মুখ দিয়ে হয়তো সেরকম কিছু বেরোচ্ছে যেটা শুনলে অন্য কেউ হার্ট হতে পারে, বেরোনোর আগেই চেপে ধোয়া। ভেতরে এসছে, চিন্তায় এসছে, ঠিক আছে, কিন্তু মুখ দিয়ে যেন না বেরোয়। আর মুখ দিয়ে বের না করতে না করতে না করতে দেখবে একসময় থট প্রসেসেও আর নেগেটিভ কাজ করছে না। নেগেটিভ ভাবলে সেটাই তো মুখ দিয়ে বেরোয়, আর যেটা বেরোয় সেইটা কাজে পরিণত হয়, নেগেটিভ কাজ, আর সেটাই রেজাল্ট হিসেবে আসে, নেগেটিভ রেজাল্ট। তো গোটা সিরিজটাই নেগেটিভের সিরিজ, এবং সেটাতে আমার কোনো লাভ নেই, কারুর কোনো লাভ নেই। লুজ লুজ সিচুয়েশন। আমরা জানি এই বিজনেসে উইন উইন সিচুয়েশন কী করে হয়? তুমিও পজিটিভ, আমিও পজিটিভ, আমিও যা করছি তুমিও তাই করছো, তুমি যা করছো আমি অ্যাপ্রিসিয়েট করছি, আমি যা করছি তুমি অ্যাপ্রিসিয়েট করছো। এরই মধ্যে দিয়ে এই মাহলটা তৈরি হয়। ইনফ্যাক্ট আমি আর কি দিতে পারি? আমায় অনেকে বলতো, কিছু কিছু ক্ষেত্রে যখন টিমেতে কার্ডিনাল রুল ভায়োলেটেড হতো, তখন অনেকে এসে বলতো, এই যে তুমি এত কিছু বলো স্টেজ থেকে, অনেক ভালো ভালো কথা, ওই তো ও তো উল্টোপাল্টা কাজ করছে, নেগেটিভ করছে, কার্ডিনাল রুল ব্রেক করছে। তো আমি তাদের বলতাম, দেখো, আমি দুটো জিনিস করতে পারি। আমি নিজে কোনো দিন কার্ডিনাল রুল ব্রেক করব না, এই কথা দিতে পারি। আর টিমেতে যেন কেউ কার্ডিনাল রুল ব্রেক না করে, তাই জন্যে তাদের সেই শিক্ষাটা দিতে পারি যে কার্ডিনাল রুল ব্রেক করো না, এটা বলতে পারি। কিন্তু যেটা আমি পারি না সেটা হচ্ছে তার ধাত আমি পাল্টাতে পারবো না। এক একজনের আছে ভেতরে নেগেটিভ করার এমন একটা প্রবণতা, তার কথাবার্তা, আচার আচরণ এত নেগেটিভের, মানে সে পারে না, করে ফেলে। সেইটা আমি কিছু করতে পারবো না। আমি তাকে একটা পজিটিভ এনভায়রনমেন্ট উপহার দিতে পারি, পজিটিভ কথাবার্তা বলতে পারি, এমনকি আমার নিজের আচার আচরণের মাধ্যমেও পজিটিভ পালন করে তাকে দেখাতে পারি। তার বেশি কি করব? কারণ আলটিমেটলি দেখো, এই বিজনেসে যারা জয়েন করেছিল, এমনকি আমার প্ল্যান শুনেই এবং আমার ট্রেনিংয়েতেই, তাদের মধ্যে অনেকে আছে, তোমরা আছো, অনেকে নেই, বিজনেস ছেড়েই চলে গেছে। সেই একই লোক, এই যে এক্ষুনি জয়দীপ বলছিল, এই মানুষটা কত লোকের জীবন পাল্টেছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি মানুষের জীবন পাল্টাতে পারেনি। লোকটা কিন্তু একই। তাহলে কি হলো? কিছু লোকের পাল্টাতে পারলো, কিছু লোকের পাল্টাতে পারলো না, ব্যাপারটা কি? কারণ কিছু লোকের একমাত্র তিনি পাল্টাতে পারেন, আর কেউ পারবে না। কিন্তু যাদের পাল্টালো তারাই অন্তত কিছুটা উপকৃত হলো, ওটুকুই লাভ। তো যারা এই স্টেজে এসে এইটা টাঙিয়েছেন, তাদের সবাইয়ের জন্য একটা হাততালি হয়ে যাক।
দেখুন প্রত্যেকেই এখানে কিছু না, শুভ চট করে বললো যে একটু জলের দরকার, জল নিয়ে আসি, 5টা 6টা জল নিয়ে আসি, ও দৌড়ে গিয়ে জল নিয়ে এলো। ব্যাপারটা দেখুন, লিডার কাকে বলে? আমি যদি আজকে বলতাম যে কাউকে, যে কোনো কাউকে, যে ভাই 5টা জল নিয়ে আসবে, সে তো নিয়ে আসতো, কিন্তু ওকে বলতে হলো না, ও নিজে থেকে আমায় বলল আমি জলের একটু তো লাগবে, স্পিকারদের সে জল লাগবে, একটু নিয়ে আসি জল। লিডার হলে সে কিন্তু অ্যাওয়্যার হয়, সচেতন হয়, সে ভাবে কি দরকার, সেটা সবসময় তার ব্রেন কাজ করছে, তাই জন্য সে লিডার হয়েছে। লিডারকে বলতে হয় না, নিজের থেকে করে। এইগুলো লিডারের গুণ, এবং এটা লিডার হওয়ার পর যে গুণটা এসছে তা নয়। কান্তি মানে বিল ব্রিট ক্রাউন অ্যাম্বাসেডার হওয়ার পরে যে তার ভেতরে অনেক গুণ দেখা গেল তা নয়, সে যখন জয়েন করেছিল তখন থেকেই ওই গুণগুলো আস্তে আস্তে ফ্লারিশ করেছে, ভেতরে থাকে। তো যাই হোক, কয়েকটা কথা পরে বলবো, একটু শ্বেতাকে দিই। হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন পরে আবার অনেক নতুন মুখের সঙ্গেও দেখা হলো। আর প্রথমে গুরুদের নাম দিয়ে শুরু করি। আমাদের স্পন্সর করেছে আমার ছোট ভাই আর তার স্ত্রী শুভাশিস আর সুদেষ্টা ঘোষ। আর আমাদের সবসময় দেখাশোনা করছেন আমাদের সকলের প্রিয় তীর্থঙ্কর অ্যান্ড সুপর্ণা দত্ত। তো যারা যারা ব্যাংকক যাচ্ছে তাদের সঙ্গে আবার দেখাও হবে তীর্থঙ্করের। পরের বার যেন আপনাদের বাকিদের সঙ্গেও দেখা হয় সেই আশা রাখছি। যত তাড়াতাড়ি পারবেন ওর যে কোনো মিটিং যাতে অ্যাটেন্ড করতে পারেন সেই জায়গায় নিজেদের তৈরি করে নেবেন। তো হ্যাপি নিউ ইয়ার বললাম কি জানি না। হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন করে নতুন ভাবনায় আমরা চলুন শুরু করি, নতুনভাবে বিজনেসটা শুরু করি। দেখুন এতদিনে আমরা যে যেখানে এসে দাঁড়িয়েছি, ছোট থেকে বড় হয়েছি, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে আমাদের নিজেদের বাড়িতে বলুন, আমাদের পাড়াতে বলুন, বা সোসাইটিতে বলুন, ফ্যামিলিতে বলুন, সব জায়গায় একটা নিজেদের অস্তিত্বটা কি বলবো, অস্তিত্বটা ঠিক করে নিয়েছি, এবং আমাদের সম্বন্ধে প্রত্যেকের এক এক রকমের ধারণা গড়ে উঠেছে। তো কারোর যার যার ভালো ভালো ধারণা গড়ে উঠেছে যাদের সম্বন্ধে, তাদের এই বিজনেসটা বিল্ড করা খুব সোজা। আর যাদের হয়তো সেরকম সকলের তো মানে দারুণ ধারণা গড়ে ওঠে না, তো যাদের মনে করছেন যে আমার তো অত দারুণ ধারণা নেই, তাহলে কি আমি বিজনেসটা বিল্ড করতে পারবেন না? না না, আপনিও পারবেন। আস্তে আস্তে কাজ করুন, দেখবেন পারবেন। আপনারও দারুণ সবাই মানে পরিচিতিটা হবে। তো আমরা যেরকম কাজ করে এসেছি তার সেরকমই পরিচিতি। যদি আমরা আরেকটু বেটার করতে চাই তাহলে আমাদের আরেকটু বেটার কাজ করতে হবে। আর আমরা যখনই যাকে কথা দিই না কেন, সেই কথাটা যেন আমরা রাখি, লোকে যেন আমাদের প্রেডিক্টেবল বলে জানে। আমরা যদি প্রেডিক্টেবল না হয় তাহলে লোকে আমায় মানবে কেন, বুঝতে পারবে কি করে যে আমি আজকে যে কথাটা বললাম সে কথাটা আমি রাখবো কি রাখবো না। আমি হয়তো কাউকে আসতে বললাম যে এই মিটিংয়ে এসো, সে হয় অথবা আমায় কেউ বললো যে এই মিটিংয়ে এসে না আমি এতগুলো টিকিট নেব। বললাম আচ্ছা ঠিক আছে। তারপর দেখলাম হয়তো কেউ কেউ তো এসে নিশ্চয়ই নেয়, কেউ কেউ আবার দেখলাম এলোই না। আমার মনে কি আসবে? সে খুব প্রেডিক্টেবল, তার অ্যাকাউন্টেবিলিটি আছে। এগুলো না ছোটোখাটো একটু ভেবে দেখবেন। আমরা এরকম অনেক সময় অনেক ছোটোখাটো মিস্টেক করি। আপলাইনকে বলে দিলাম যে আমি এইটা করব ওইটা করব, এই দায়িত্ব নিলাম ওই দায়িত্ব নিলাম, কিন্তু যখন মানে সেই সময়টা আসে হয়তো আমি ঠিক মতন কথাটা রাখতে পারলাম না। হতেই পারে আমি রাখতে পারলাম না, কিন্তু তাহলে আমায় আপলাইনকে একটু জানিয়ে দেওয়া উচিত। ঠিক সেই রকমই দেখুন, আজকে আমি হয়তো আপলাইন, কালকে আমার মানে আপনারা হয়তো আমার সঙ্গে আছেন,
আবার কাল আপনিও তো কারোর না কারোর আপলাইন, এটা যাতে মানে ভুল ডুপ্লিকেশনটা না হয়, এই জন্য কিন্তু আমাদের সবসময় সজাগ থাকতে হবে। তো সকলের চোখে প্রেডিক্টেবল হয়ে উঠলে কি হবে, আমার ফ্যামিলিতেও আমার ওপরে একটা বিশ্বাস ক্রিয়েটেড হবে, আমার যে পাড়ায় আছি, যে সোসাইটিতে আছি, সব জায়গায় কিন্তু আমাকে প্রেডিক্টেবল বলে লোকে জানবে এবং আমাকে অ্যাকাউন্টেবল বলে লোকে জানবে। দেখুন আমরা তো চিড়িয়াখানায় যাই, তো সবাই গেছি, আমরা কত অনায়াসে একটা হরিণের খাঁচার মধ্যে ওই জালটার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে তাদের একটু আদর করে দিই বা কিছু খেতে দিই, কিন্তু আমরা বাঘকে কখনো করি? কখনো করি না। আমরা জানি হরিণ অত্যন্ত নিরীহ প্রাণী, আরে বাঘকে একবার করে দেখুন না, মুখের কাছে খাবারটা নিয়ে গিয়ে দেখুন, তারপরে আপনারাও জানেন আপনাদের ভবিষ্যৎ কী, আর বাঘও জানে যে যদি একটাকে হাতে পায় তাহলে তার তার মানে তার ভবিষ্যৎটা কী হবে সেটা কিন্তু বাঘ বুঝতে পারে এবং সে কিন্তু সেইভাবেই বিহেভ করবে, কারণ তারাও তো প্রেডিক্টেবল, প্রত্যেকেই প্রত্যেককে জাজ করে চলছে। ওই জন্যে দেখুন নিজেদের আমাদের রেপুটেশন দিয়ে আমাদের ব্যবহারটাকে গড়ে তুলতে হবে, আমাদের ব্যবহারগুলো দিয়ে নিজেদের রেপুটেশনগুলোকে গড়ে তুলতে হবে। তেমনি দেখুন আমাদের যেরকম অ্যাকাউন্টেবল হয়ে উঠতে হবে, সেরকম এই বিজনেসটাও তো অনেককে নিয়ে চলা, নতুন ধরনের একটু কনসেপ্ট, আমাদের বিজনেসটা কিন্তু আবার নতুন করে শিখতে হবে। আমরা হয়তো অনেকে অলরেডি বেশ সাকসেসফুলি বিজনেস বিল্ড করছি, হয়তো সেটা ট্র্যাডিশনাল বিজনেস, কিন্তু এটা তো ঠিক ট্র্যাডিশনাল বিজনেসের মতন নয়, আমাদের একটু অন্যরকমভাবে বিজনেসটা করা হয়, তো সেইগুলো আমাদের শিখতে হবে। ওই জন্য আমাদের মানে উই হ্যাভ টু বি ভেরি টিচেবল, শিখতেই হবে। দেখুন আমার আপলাইন কিন্তু আমার আপলাইনরা কিন্তু আমাদের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তার জন্য আমরা কোনোদিন ভাবিনি যে ও তো অনেক বয়সে ছোট, ও কি জানে। বা আপনারা যারা আছেন তারা হয়তো এডুকেশনের দিক দিয়ে মানে অনেক 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 বড়, কিন্তু আপনারা কি মনে করেন যে দূর বাবা এর কাছ থেকে কি শিখবো, সেরকম মানসিকতা যেন আমাদের কারোর মধ্যে না আসে। কারণ আপনার যে আপলাইন আপনার থেকে মানে একদিন আগে হলেও মানে তিনি একটু আগে জয়েন করেছেন, তাই না? ওই জন্যে শেখাটা একদম মানে ক্লিন স্লেটের মতন, একদম মন খোলা মনে শিখবেন। এই সিস্টেম, এই ব্রিড সিস্টেম থেকে আমরা এডুকেটেড হয়েছি এবং সেটাই আমরা সবাইকে শেখাই। সেই সিস্টেমের মধ্যে থাকলে কিন্তু আমাদের এডুকেশনগুলোও ঠিক থাকবে এবং আমরা টিচেবলও থাকবো। আর শিখবো কী করে, শেখার তো আমাদের অনেক রাস্তা, আমাদের আপলাইনদের কাছ থেকে শিখবো, এটা অনেকটা গুরুমুখী বিদ্যার মতন, তাই আপলাইনদের মুখে যা শুনবো সেটা শিখবো। আমরা অনেক রকম স্ট্রিমিং আছে, সেগুলো শুনবো, ফাংশনসগুলো অ্যাটেন্ড করব। দেখুন আজকে আপনারা যারা এসছেন ফাংশানে, কত আনন্দ হলো না? আপনারা এতজন স্টেজে উঠে পার্টিসিপেট করলেন, এতজন রেকগনাইজড হলেন, মনে আনন্দ হলো তো? তাদের জন্য স্পেশাল কংগ্রাচুলেশনস। আর আজকে যারা হয়তো স্টেজে উঠতে পারলেন না, ভবিষ্যতে কিন্তু তাদের মানে আগাম একটা কংগ্রাচুলেশনস জানিয়ে রাখি, যাতে তারা পরবর্তীকালে নিশ্চয়ই মানে স্টেজে অ্যাপিয়ার করতে পারেন। মনে একটা আলাদা আনন্দ, জানেন তো এটা। এবং আমাদের এগুলো দেখেই ইচ্ছে হবে যে আমরাও স্টেজে উঠি, আমরাও রেকগনাইজড হই। সেইটা দেখেই কিন্তু আমরা আবার নতুনভাবে এনকারেজড হব, আমরা নতুনভাবে এগিয়ে আসতে পারবো। আর কোনো রকম মিটিং মিস করবে না। আমরা জানি অনেকের অনেক কিছু আমরা রেকর্ডিংয়েতে পেয়ে যাব, তারপরে আমাদের যে সাইটটা আছে সেখান থেকে খুললে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু সামনে দেখা আর রেকর্ডিংটা শোনা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সামনে মানে যারা অ্যাটেন্ড করছেন আজকে, বা আপনারা যারা যে কোনো বিবিএস অ্যাটেন্ড করেছেন, মেগা ফাংশন অ্যাটেন্ড করেছেন, একদম ফিলিংসটা আলাদা হয়, তাই না? সেই জন্য কোনো জায়গায় শেখা থেকে বাদ দেবেন না। আর
তাছাড়া দেখুন, আপনারা নিজেরা মানে সবাইকে দেখে শিখবেন, ভালো কাজগুলো শিখবেন। আর যখন আপনারা মার্কেটে কাজ করছেন, সেখান থেকেও আমাদের এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। আর সবাইকে এনকারেজ করবেন যাতে তারা মিটিংয়ে আসে এবং এই শেখার এগুলো তারা বজায় রাখে। দেখুন, অনেকে আছেন যে তারা ভীষণ 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 ভালোভাবে শিখছেন, কংগ্রাচুলেশনস টু দেম। কিন্তু শেখাটা শুধু খাতার মধ্যে রেখে দিলে বা ব্রেনের মধ্যে রেখে দিলেই হবে না। শেখাটা তো আমাদের কাজ করে দেখাতে হবে, তাই না? তো কাজ করে দেখাতে গেলে কিন্তু আমাদের ফিল্ডে নামতে হবে। ফিল্ডে নেমে আমরা যখন রেজাল্ট পাবো, তখন যা মানে আমাদের আনন্দ বা মোটিভেশনটা জাগবে, তার কিন্তু তুলনা নেই। এবং সেইটার জন্যেই কিন্তু আমরা বারবার ফাংশনে আসি, সেইটার জন্যই আমরা বিজনেসটা বিল্ড করছি, যাতে আমরা মোটিভেটেড হয়ে অনেক বেশি করে কাজ করতে পারি। আর দেখুন, যে যেখানে আছেন, হয়তো প্রথম দিকে কিছুদিন আছেন, তারপরে পরের পিনটা ধরার চেষ্টা করবেন। আমাদের মানে মাইন্ডসেটে যদি গ্রোথ ফ্যাক্টরটা না থাকে, আমরা এগোবো কী করে? সেই আমাদের গ্রোথ মাইন্ডসেট নিয়ে এগোতে হবে। আর দেখুন, এই বিজনেসে কিন্তু ফিল্ডে কাজ করলে আমরা কিন্তু রেজাল্টটা পাবো। এবং তখন এই যে প্রথমেই শুনছিলেন না, পকেটটা গরম হওয়ার কথা, সেই তখনই হবে যদি আমরা বিজনেস থেকে টাকাটাও আর্ন করি। নাহলে দেখুন, বিজনেসটা চালাতেও তো একটা খরচ আছে। কতদিন আপনি কোনো রকম আর্ন না করে চালাবেন? তখনই আপনি কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবেন। সেই জন্য আপনারা নিশ্চয়ই বিজনেসটা ফিল্ডে কাজ করবেন এবং আর্নিংটা চালু রাখবেন। এই বিজনেসটা একদম টোটালি রিলেশনশিপের ওপরে ডিপেন্ড করে। আমরা অনেক মানুষকে নিয়ে চলি, তাই তাদের সঙ্গে আমাদের রিলেশনটা খুব সুন্দর রাখতে হয়। দেখুন, আমরা বলি কি, এই বিজনেসে ইউ ফার্স্ট মি সেকেন্ড। সবসময় অন্যকে হেল্প করার জন্য এগিয়ে যায়। তাদের যদি কোনো ভুল টুক হয়, তাহলে সেটাকে আমরা একটু কারেক্ট করে নিয়ে আবার তাদের নিয়ে চলতে শিখি। কিন্তু আবার মাঝে মাঝে নিজের দিকেও চোখটা রাখতে হয়। মি ফার্স্ট ইউ সেকেন্ড মানে কি বলুন তো, অনেক সময় হয় আমরা অন্যের দোষটা ধরতে ধরতে শুধু আমাদের মনটা থাকে তাদেরই ওই নেগেটিভ মঙ্গারিং। ও না ওই করছে না, ও না সেই করছে না, ও এই কাজটা অন্যায় করেছে, ও সেই কাজটা খারাপ কাজ করেছে। এই শুধু যদি আমরা তাদের সম্বন্ধে নেগেটিভ ভেবে যাই, ধরুন আমি আপলাইনের সম্বন্ধে অকারণ নেগেটিভই ভেবে যাচ্ছি, বা ডাউনলাইনদের সম্বন্ধে আমি মানে উল্টোপাল্টা কথা ভেবে যাচ্ছি, ক্ষতিটা কার হচ্ছে? প্রত্যেকটা মানুষ কিন্তু কি বলবো, ভেরি সেন্সিটিভ, তারা কিন্তু বুঝতে পারে। আর সবের ওপর সেই যে ক্ষতিটা হচ্ছে, সেটা কিন্তু আমার ভেতরেই ফ্রি র্যাডিক্যাল অ্যাক্টিভিটিসটা বাড়াচ্ছে। তার থেকে মাঝে মাঝে আমাকে কিন্তু দেখতে হবে আমি ঠিক আছি তো, আমি ঠিক কাজ করছি তো, তাহলে আমাকেও কিন্তু মানে টাইম টু টাইম কারেক্ট করে নিতে হবে। নতুন করে না আজ থেকে ড্রিমটাকে আবার রিসেট করুন। ড্রিমটা যখন আপনি করবেন, তখন এখনও দেখবেন যদি কাউকে বলেন, অনেকেই হয়তো বলবে না না এটা সম্ভব না, এটা করতে পারবেন না, ওটা করতে পারবে না, কি বলছো পাগলের মতন। হয়তো ইভেন আপনার হাজব্যান্ডও বলতে পারে বা আপনার ওয়াইফও বলতে পারে। তারা নিজেরাই নেগেটিভ হয়ে এসব কথা বলতে পারে। কিন্তু আপনার মনে আপনি তো জানেন, দেখুন যে বলছে নিশ্চয় আপনার ভালোর কথা ভেবেই বলছে, তাই না? সে খারাপ আপনার ভেবে বলছে না। কিন্তু আপনি তো আপনার মনে জানেন আপনি যে স্বপ্নটা ভেবেছেন এইটাকে আপনি ফুলফিল করবেন, সেটাকে কিন্তু আপনি পূরণ করবেনই করবেন। সেই ডিটারমিনেশনটা নিয়েই কিন্তু স্বপ্নটা দেখুন এগিয়ে চলুন। দেখুন, কখনো কোনো রকম নেগেটিভ ঢুকতে দেবেন না, সে যত নিকটাত্মীয়ই হোক বা যত দূরের বন্ধুই হোক না কেন। নেগেটিভটা যদি একবার মাথায় ঢোকে না, তাহলে আপনাকে আস্তে 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 শেষ করে দেবে।
এইটা হয় না, ওটা হয় না, এই করতে করতে আপনি ভাববেন কি সত্যিই বোধহয় এটা হয় না, সত্যিই বোধহয় ওটা হয় না। আজকে অনেকে ভেবেছিলেন যে কোনো রকম জয়েনিং হয় না, কেউ পিন চেঞ্জ করছে না, ও সবাই 3% 6%ই আছে। আজকে এসে আপনাদের অনেকেরই হয়তো ভুল ভেঙেছে এবং পরবর্তীকালে আপনারাও নিশ্চয়ই মানে কি বলবো, আপনারা অনেক প্রাউড হয়ে আপনারা স্টেজে এসে দাঁড়াতে পারবেন, অনেক সকলের হাততালি পাবেন। নেগেটিভ না, শুধু পজিটিভ পজিটিভ পজিটিভ, যত দিক থেকে পারবেন আপনারা পজিটিভিটিটাকে অ্যাট্রাক্ট করবেন। আর যখন বিশাল বড় একটা জাহাজ আস্তে আস্তে সমুদ্রে ডুবে যায়, তখন অত বড় জাহাজ ডুবে যায় কি করে? নিশ্চয় তার মধ্যে কোনো রকম একটা ছোট্ট হোল তৈরি হয়েছিল, ছোট্ট একটা মানে ছিদ্র কোথাও ক্রিয়েটেড হয়েছিল, সেইটার থেকেই কিন্তু সে আস্তে 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 সেখানে জল ঢুকেছে এবং সেই অত বিশাল জাহাজটা একদম সমুদ্রের তলায় তলিয়ে গেছে। আমরা চোখের তলায় মানে চোখের সামনে এই দৃশ্য দেখেছি, এই নিয়ে সিনেমা দেখেছি, এই নিয়ে অনেক গল্প শুনেছি, অনেক গল্প পড়েছি। এই রিপিটেশনটা যেন আমরা আমাদের জীবনে আর না হতে দিই। আমরা সবাই এক্সাইটেড থাকবো তো? একদম এক্সাইটেড থেকে আমরা বিজনেসটা বিল্ড করব এবং অলওয়েজ বি পজিটিভ। খুব আনন্দে থাকবেন, যখন মন খারাপ হবে তখন আরও বেশি করে আনন্দ করবেন। সো অলওয়েজ বি পজিটিভ, খুব আনন্দে থাকুন, দারুণ ভালো থাকুন। ওভার টু মাই হাজব্যান্ড। থ্যাংক ইউ। দেখুন, যে কোনো কাজ করারই একটা সায়েন্স আছে, একটা হিন্দিতে যেটা বলে তরিকা। ক্রিকেট খেলার নিয়ম কানুন আলাদা, ফুটবলের নিয়ম কানুন আলাদা। আপনি ফুটবলের ওস্তাদ হতে পারেন, তাতেই ক্রিকেটে সাকসেস আসবে না। তার জন্য আপনাকে ক্রিকেট খেলাটা শিখতে হবে, ক্রিকেটের নিয়মকানুনগুলো শিখতে হবে। এই বিজনেসেরও কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে, একটা সায়েন্স আছে। বহু রকমভাবে করা হয়েছে, কিভাবে করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় সেইগুলো লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলোই শেখানো হয়, সেগুলোই আমরা শিখি। সেখানে কোনো প্রশ্ন নেই, সেখানে হঠাৎ করে অ্যাডভেঞ্চার করতে যাওয়া, কেন আমি ওর কথা শুনবো, আমি আমার মতে করব। কেউ কেউ চেষ্টা করেও ছিল আমার মতে করার, তারা পারেনি। তো সেইটা ব্রিজ সিস্টেম, আমাদের সৌভাগ্য যে আমরা এই বিজনেসে জয়েন করেছিলাম না জেনে। এমন বিজনেসে জয়েন করছি, জেনে বিজনেসে জয়েন করেছিলাম, কিন্তু এটা যে ব্রিজ সিস্টেম সেটা জানতাম না। সৌভাগ্য যে সেইখানে এসে পড়েছিলাম, বিজনেসটা শিখেছিলাম। আপনারাও কেউ যখন এই বিজনেসটা প্ল্যান দেখানো হয়, তাতে যেমন করে অ্যামওয়ে বা অ্যামওয়ের ব্যাপার স্যাপারগুলো বলা হয়, ব্রিজ সিস্টেম নিয়ে অত কিছু বলা হয় না। কাজেই অনেকেই আমরা কিন্তু না জেনে জাস্ট ভগবান, ওই জন্য বলা হয় উপরওয়ালার মাস্টার প্ল্যান। তিনি যদি চান, তিনি চেয়েছিলেন বলেই আমরা ব্রিজ সিস্টেমে এসে পড়েছি। তো এখানে কতগুলো জিনিস অনেক কিছুই শিখতে হয়। বেসিক্যালি কয়েকটা জিনিস না জানলে আমরা হয়তো একটুখানি র্যান্ডামভাবে বিজনেসটা করি। মানে একটু আমি দেখি টিমেতে অনেকেই বিজনেসটা করছি মনে করে, কিন্তু তারা বিজনেসটা যা যা করার সেগুলো করে না। ওই উল্টো পাল্টা কী সমস্ত করে, দিনগুলোই চলে যায়, মাস বছরগুলো চলে যায়, রেজাল্ট হয় না। রেজাল্ট তো হবে না, জেনে না করলে তো মানে রেজাল্ট আসবে কোত্থেকে? জানতে হবে, তারপর সেগুলো মেটিকুলাসলি অ্যাপ্লাই করতে হবে, তবে হবে। যেমন ধরুন 9 কোর স্টেপস। 9 কোর স্টেপসের সবগুলো আমরা অনেকেই জানেন না, যারা জানেন তারা ঠিকমতো পালন করেন না, যারা পালন করেন তারা কখনো কখনো করেন, আবার কখনো কখনো একটু আলগা দিয়ে দেন। রেগুলার একদম শক্ত হাতে, যেটা প্রথমেই শুভেশ এসে বলছিল যে কিছু কিছু জিনিস আমাদের ফার্মলি, একদম তার থেকে কোনো বিচ্যুতি ঘটবে না, ফার্মলি। কারণ ওই দুটো জিনিস আছে, আমরা জানি, আমাদের শাস্ত্রেও বলে, একটা শ্রেয়, একটা প্রেয়। প্রেয় হচ্ছে যেটা করতে ভালো লাগে, আর শ্রেয় হচ্ছে যেটা করা উচিত, যেটা করা ভালো। যে খাবারটা খাওয়া উচিত আর যে খাবারগুলো খেতে ভালো লাগে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে।
যে যেরকম বেছে নেবে তার সেরকম ভবিষ্যৎ হবে, তার সেরকম স্বাস্থ্য হবে। আমার এটা খেতে খুব ভালো লাগে, আমি খুব খাচ্ছি, কিন্তু অথচ খাওয়া উচিত অন্য কিছু, আমি সেটা খাচ্ছি না কারণ খেতে ভালো নয়। এখন আমি আমার জীবকে বেশি মূল্য দিচ্ছি না আমার আক্কেল, আমার বিবেচনাকে বেশি মূল্য দিচ্ছি, তার উপর নির্ভর করছে। এই বিজনেসেও কিছু কাজ করতে এসে 9 কোর স্টেপস বা যা যা বলা হয়, অলওয়েজ সাধারণ মানুষের কিছু করতে ভালো লাগবে, কিছু করতে ভালো লাগবে না। 9 কোর স্টেপসের প্রত্যেকটি আমার দারুণ লাগে করতে, এরকম লোক আমি খুবই কম দেখেছি। কারণ যদি তাই হয় তাহলে সে কিন্তু শাঁ করে বিজনেসে বেরিয়ে চলে যাবে। কিন্তু বেশিরভাগ লোকেরই কিছু করতে ভালো লাগে। যেমন কেউ কেউ আছে একটু পড়ুয়া টাইপ, 9 কোর স্টেপসের মধ্যে বুক রিডিংয়ের একটা ব্যাপার আছে, সেটা তার ন্যাচারালি খুব ভালো লাগবে। সে হয়তো দিন রাতই বই পড়ছে কারণ সে ভাবছে বিজনেস করছি। অনেকে আছে ফাংশানে আসতে ভালো লাগে, শুধু ফাংশনই আসছে আর ভাবছে যে এটাই বেশ, তো বিজনেস করছি, সব ফাংশন আমি কোনো আবার বলে কোনো ফাংশন আমি মিস করি না। কিন্তু কথাটা হচ্ছে 9 কোর স্টেপসের বাকি অনেকগুলো আমি মিস করি, ফাংশনটা করি না। বই পড়তে আমার ভালো লাগে, হয়তো খুব স্কুলে কলেজে খুব স্টুডেন্ট হিসেবে ভালো ছিল, পড়াশুনো বই পড়তে ভালো লাগে, খুব বই পড়ছে। তার মানে কয়েকটা 9 কোর স্টেপসের ভালো লাগবে আর কয়েকটা জিনিস ভালো লাগবে না। যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে প্রেয়। যেগুলো ভালো লাগছে না অথচ করা উচিত, ওই জন্যই 9 কোর স্টেপসের তালিকায় এসছে, নইলে আসতো না। অথচ সেগুলো আমার ভালো লাগে না, তার মানে সেগুলো শ্রেয়। বহু কিছুর বিচারে ওইগুলোই আমার করা উচিত, ওইগুলোর মধ্যেই আমার সাকসেস লুকিয়ে আছে। কিন্তু যেহেতু আমার করতে ভালো লাগে না, আমি করি না, বা করলেও স্পুরেডিক, কখনো করলাম, কিছুদিন করলাম না। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরেও যেরকম ব্রডলি স্পিকিং দুটো ফেনোমেনা রয়েছে, একটাকে বলে অ্যানাটমি। অ্যানাটমি মানে আমার বডিটা, আমার এর মধ্যে স্কেলিটন রয়েছে, মাসল রয়েছে, অর্গানস রয়েছে, অনেক কিছু রয়েছে। আবার সেইটা যখন ফাংশনাল হয় সেটাকে বলে ফিজিওলজি। একজন মানুষ যখন মারা যায় তখন তার অ্যানাটমি থাকে, ফিজিওলজি থাকে না। আমায় এই বিজনেসে অ্যানাটমি ফিজিওলজি দুটোই তৈরি করতে হয়। আমায় টিমটার স্ট্রাকচার তৈরি করতে হয় ঠিক উইথ ডেপথ মেনে, সেটা হচ্ছে এই বিজনেসের অ্যানাটমি। আমি এবং আমার টিম এই রয়েছে, কিন্তু তার মধ্যে যদি অ্যাক্টিভিটি না থাকে, প্রোডাক্টিভিটি না থাকে, ঠিক যেভাবে ফাংশন করলে সাকসেস আসে সেইগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে ফিজিওলজিটা ঠিকঠাক চলছে না। তো শুধু অ্যানাটমি দিয়ে কি হবে? অ্যানাটমি ফিজিওলজি এই দুটোর একটা ব্যালেন্স আছে। আমায় আগে স্ট্রাকচারালি বডিটাকে সাজিয়ে নিতে হবে ঠিক করে, বিজনেসের বডিটা, তারপর সেটাকে আমাকে ফাংশনাল করতে হবে, সেটাকে কর্মক্ষম করতে হবে। এবং তার জন্যে লিডারের দায়িত্ব হচ্ছে অলওয়েজ এক্সাম্পল সেট করা। শুধু টিমকে শেখালেই হলো না, টিমকে নলেজ দেওয়া, টিমকে টিচ করা একটা দিক, তবুও কিন্তু সব শিখে টিম বসে থাকবে, কিচ্ছু করবে না যতক্ষণ না সে তার লিডারকে করতে দেখছে। যখন লিডার করবে তখনই টিম করবে। আমরা জানি অ্যামওয়ে যেটার খানিকটা উল্লেখ করে গেছে, একটু তার যা অ্যামেন্ডমেন্টস হয়েছে সেটা উল্লেখ করে গেছে শুভ, যে লয়ালটি প্রোগ্রাম বলে একটা এই নতুন বছর থেকে, সেপ্টেম্বর থেকে অ্যামওয়ে একটা অফার দিয়েছে, এবং সেটায় নানা রকম ফেজ, নানা রকম টিয়ার এগুলো রয়েছে। নিউট্রিলাইটের আলাদা গ্রুপ, আর্টিস্ট্রি আলাদা গ্রুপ, অন্যান্য প্রোডাক্টের অ্যাসর্টমেন্টের একটা আলাদা গ্রুপ। তিনটেরই 4 মাস করে ফেজ রয়েছে, তিনটেরই টিয়ার রয়েছে, 100 পিভি টিয়ার, 200 পিভি টিয়ার, 300 পিভি টিয়ার, এবং কনসিস্টেন্সি। তার মানে ওইগুলো শুধু 1 মাস করলে হবে না, সেগুলো রেগুলার করে যেতে হবে, 4 মাস করে। প্রেফারেবলি তুমি 12 মাসই করবে, কিন্তু তোমায় ভেঙে ভেঙে দিয়েছে, এবং সেইটা তুমি চেঞ্জও করতে পারো। তুমি একটা ফেজেতে নিউট্রিলাইট করলে, পরের ফেজে তুমি আর্টিস্ট্রি করতে পারো। নিউট্রিলাইট এক ফেজ করলে তার যে গিফটগুলো আছে সেগুলো পাওয়া হলো, তারপরে তুমি আর্টিস্ট্রিতে চলে গেলে, সেইগুলো করলে তার গিফটগুলো নিলে, তারপর তুমি চলে গেলে অ্যাসর্টেড, যেটা অ্যামওয়ে অ্যাচিভার্স ক্লাব যেটা, সেটাই করলে। এমনকি তুমি আমাদের
মর্নিং নিউট্রিশন বা SHP বান্ডেল, তাতে কি ছিল? তুমি বান্ডেলেতে চেঞ্জ আনতে পারবে 3 মাস ওখানে আবার ফেজটা 3 মাস করে, কিন্তু তোমাকে যত পিভির তুমি বা যত টাকার বান্ডেল ছিল পরের ফেজে চেঞ্জ করে হয় সেম বা তার চেয়ে হায়ার ভ্যালু তোমায় বান্ডেল নিতে হবে, লোয়ার ভ্যালু বান্ডেল হলে অ্যালাউড নয়। এখানে কিন্তু তা নয়। এখানে তুমি 300 পিভি আর্টিস্ট্রি করলে একটা ফেজ 4টে মাস করে, তারপর তোমার মনে হলো যে আমি এবার নিউট্রিলাইটে যাব, যাও। এবং নিউট্রিলাইটে যাব শুধু নয়, আমি 300 পিভি নয় 200 পিভিতে যাব, ওই টিয়ারটায় 200 পিভি টিয়ারে যাও, ইউ আর অ্যালাউড। তারপরে আমার মনে হলো যে আমি ওই অ্যাসর্টেড যেটা ওই গ্রুপটায় ওই 200 পিভি লোয়েস্ট যেটা সেইটাতে যাব, চলে যাও, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেকটি ফেজের জন্যে আলাদা আলাদা গিফট রয়েছে। একমাত্র তুমি যদি গিফটগুলো ফরগো করে ফাইনালি ওই যেটা রেকগনিশন প্রোগ্রাম একটা আছে সেটা যদি করতে চাও, তাহলে তোমায় একটাই ফেজেতে থাকতে হবে, একটাই টিয়ারে থাকতে হবে। নিউট্রিলাইট হলে 300 পিভি টিয়ারটা কমপ্লিট করতে হবে, অথচ কোনো গিফট নিলে চলবে না। 12 মাস তুমি ওটা করলে তাহলে তুমি ওই ইভেন্টটায় জয়েন করতে পারবে। আর আর্টিস্ট্রিতে 100 টিয়ার, 200 টিয়ার, 300 টিয়ার, যে কোনো টিয়ারেতেই তুমি যদি কমপ্লিট করো সারা বছর এবং গিফটগুলোকে ফরগো করো, তাহলে তুমি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবে। তো এইগুলো হচ্ছে অ্যামওয়ের কথা। একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু অনলি বিচার্য বিষয় হচ্ছে পিভি। আমরা এই বিজনেসে যেটা বলছিলাম, এই বিজনেসে একটা অ্যানাটমি আছে, একটা ফিজিওলজি আছে, তেমনি এই বিজনেসের দুটো ফেজ আছে, একটা হচ্ছে মেনটেনেন্স আর একটা হচ্ছে গ্রোথ। এই দুটো ফেজ কিন্তু মেনটেনেন্সটা সেরে নেওয়ার পরে গ্রোথে যাব তা নয়, দুটোই একসঙ্গে চলে, দুটোই একসঙ্গে চলে। মেনটেনেন্সও চলছে। মেনটেনেন্স কী থেকে চলছে? আমার এক্সিস্টিং যে টিমটা রয়েছে তাদের প্রোডাক্টিভিটি থেকে আমার মেনটেনেন্স চলছে। এবং আমি যদি গ্রোথে যেতে চাই, মেনটেনেন্সটা খুব জরুরি। কেন? আমার একতলাটা যদি শক্তপোক্ত হয় তবেই আমি দোতলা তুলতে পারি তার উপর। আমার একতলাটাই যদি নড়বড় করে, ফ্লাকচুয়েট করে, তাহলে আমি দোতলা তুলতে ভরসা পাবো না। ঠিক তেমনি আমার একটা বিজনেস 6%, এবার আমি স্বপ্ন দেখছি বা অ্যাসপায়ার করছি আমি 9%-এ যাব। আমার 6%টা যদি লড়বড় করে, আমি 9-এ যাব কী করে? তাই জন্যে আগে কনসলিডেট করতে হয়। অ্যাচিভ, কনসলিডেট, গ্রো, এই 3টে ফেজ। প্রথমে তুমি অ্যাচিভ করো একটা জায়গায়, তারপরে দেখো অ্যাচিভ যে করেছো হয়তো আইডিয়ালি নয়, তুমি একটা এরকম ঘর বানিয়ে ফেলেছো, তোমার মনে হলো যে এই ঘরটা তো এত বড় একটা সিলিং, এত বড় ছাদ, মাঝখানে একটা পিলার দিলে ভালো হয়। তুমি পিলারটা দিলে, তাহলে শক্তপোক্ত হলো। শুধু হল হিসেবে পিলার দেওয়ার দরকার নেই, কিন্তু যদি তুমি এর ওপর আরেকটা হল বানাতে চাও তাহলে হয়তো পিলার দেওয়াটা জরুরি। ওই জন্য বলা হয় তুমি 6%-এ পৌঁছলে, প্রথম পৌঁছলে যখন ঠিক আছে, অনেক কোথাও গলতি ভুলচুক থাকতে পারে, কিন্তু যদি তুমি 6 থেকে 9-এ যেতে চাও, 12-এ যেতে চাও, ইউ হ্যাভ টু মেক ডাবলি শিওর যে 6%টা সলিড তো, একতলাটা সলিড তো। দোতলার স্বপ্ন দেখছি অথচ একতলাটাই নড়বড় করছে। ওই জন্য বলা হয় তোমার যে মেনটেনেন্স বা তোমার এক্সিস্টিং বিজনেস, সেটাই যদি সন্দেহজনক হয়, সেটার মধ্যে যদি একটু লড়বড়, এখন এই বিজনেস লড়বড় করছে, তার মানে কি? তার মানে যাদের দিয়ে তুমি 6%-এ গেছো তারা কমিটেড তো। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। কারণ যারা, তুমি তো একা যাওনি 6%-এ বা ধরো 9%-এ, কিছু লোক মিলে তোমার টিমে তারা কন্ট্রিবিউট করেছে, সেই কন্ট্রিবিউশনটা রেগুলার আসবে তো। যে মানুষজনগুলো করেছে তাদের কোনো মতিস্থির নেই, এক মাসে করলো, পরের মাসে করলো না, কোন মাসে বেড়াতে চলে গেল, কোন মাসে হলো না হলো। কারণ 3%, 6%-এ লোকজন একটু লড়বড়ে হয়। কেন হয় বলুন তো? কান্তি এই কথাটা বুঝিয়েছিল, তারা যা ইনকাম করছে সেটা বিশেষ ইনকাম নয়, ওই জন্যে লড়বড় করে। 3%-এর লোক, 6%-এর লোক খুব সহজে বিজনেস না করে বসে থাকতে পারে। এক মাস তাদের যদি ইনকাম, কি ইনকাম মাসেতে 300-600 টাকা আসছে, এলো আর না এলো একই ব্যাপার।
কিন্তু যখন তুমি 9%-এ যাবে এবং বিশেষ করে বিএফআই স্ট্রাকচার নিয়ে যদি 9%-এ যাও, তাহলে তোমার 12-13 হাজার টাকা ইনকাম হবে। সেইটা কিন্তু প্যালপেবল ইনকাম। ওইটা চট করে লোকে এলো না এলো কিছু এসে যাচ্ছে না তা বলতে পারবে না, কারণ তখন সে ওই ইনকামের মায়ায় পড়ে যাবে। 200, 300, 400-তে মায়ায় পড়ে না। ওই জন্যে বলা হয় 9%-টাকে বিলিভার স্পিন। কেন বলা হয়? সে বিলিভ করতে আরম্ভ করেছে কি থেকে? কারণ তার টিমে বিজনেসটা কাজ করতে আরম্ভ করেছে, লোকজন কেনা কাটা, এবং চেক যেটা আসছে 9-10 হাজার টাকার চেক যদি আসে, ভালো স্ট্রাকচার যদি হয়, তাহলে তার বিশ্বাস হয় যে হ্যাঁ বিজনেসটা হচ্ছে, আমারও হচ্ছে, এবং এই টাকাটা আমার দরকার, এর থেকে আরও বেশি হলে আরও ভালো। এবং তখন সে আপলাইনকে বলবে, আপলাইন টাকা তো খুব খারাপ আসছে না, কিন্তু আরও একটু বেশি কী করে পাওয়া যায় বলো তো? আপলাইন তখন বলবে, তোমার স্ট্রাকচারটা একটু ঠিক করো, একটু বাড়াও, একটু উইডথে যাও। আর উইড ডেপথ দুটো মিলিয়ে স্ট্রাকচার হয়, কিন্তু উইডথে না বাড়লে ডেপথ আসবে কোত্থেকে? ওই জন্যে উইডথের কেন দরকার ডেপথে যাওয়ার জন্যে? কারণ শুধু একটা উইডথ নিয়ে কোনো কাজের কাজ হবে না। তো ওই জন্য অ্যামওয়ে যেগুলো দিয়েছে তাতে কিন্তু শুধু পিভির খবর, মেনটেনেন্স, পিভি দিয়ে মেনটেনেন্স হয়, এক্সিস্টিং টিম। আর অ্যামওয়ে কী করছে? অ্যামওয়ে কিছু টোপ দিচ্ছে, কিছু গিফট দিচ্ছে, যাতে সে তার মধ্যে কি আসে, যে 50 করতো সে যেন 100 করে, যে 100 1 মাস করতো সে যেন 4 মাস করে, তার মধ্যে যেন একটা কনসিস্টেন্সি আসে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, অ্যামওয়ে যেটা চেষ্টা করছে সেটা কিন্তু উইদিন এক্সিস্টিং টিমের মধ্যেই। এক্সিস্টিং টিমে যে কটা লোক আছে তাদের নিয়েই ও টোপ ফোপ দিয়ে গিফট টিপ দেখিয়ে একটু মানে এখানে কিন্তু গ্রোথের কোনো গল্প নেই, জয়েনিংয়ের কোনো গল্প আছে? 4 বেসিক্স নেই, এই লয়্যালটি প্রোগ্রামে সেটা নেই। ওই জন্যে আপনাদের এই গ্রুপ মানে এডিএসডি এলওএস একটা অলরাউন্ড কমপ্লিট আরেকটা প্রোমো এনেছে, সেটা আজকে আমি আপনাদের সামনে প্রথম অ্যানাউন্স করছি। সেটাও কিন্তু অ্যামওয়ের সঙ্গে কিছু মিল আছে। অ্যামওয়ের যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি 4 মাসের ফেজ, তারপরে জানুয়ারি টু এপ্রিল 4 মাসের ফেজ, তারপর মে টু অগাস্ট 26 সালে, এই 3টে ফেজের সঙ্গে এই আমাদের এডিএসডি প্রোমোর ফেজটাও সেম। এখানে কি করতে হবে? এই প্রোমোটার নাম হচ্ছে 101। 101 এই প্রোমোটায় কি করতে হবে? প্রথম 4 মাসের কথাই ভাবুন, পরেরগুলো পরে দেখা যাবে। আপাতত সেপ্টেম্বর টু ডিসেম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ডু মিনিমাম 100 পিভি পার মান্থ। এই 100 পিভিটা ইউ ক্যান পারচেজ এনি প্রোডাক্ট, যাতেই পিভি আছে তাতেই চলবে, মানে এটার মধ্যে কোনো এই নিউট্রিলাইট করতে হবে কি আর্টিস্টিক করতে হবে এরকম, অল অ্যাসর্টেড। আর এই 100 পিভিটা মজা হচ্ছে, তুমি যদি লয়্যালটি প্রোগ্রামে 100 চুজ করে থাকো বা 200 চুজ করে থাকো বা 300 চুজ করে থাকো কোথাও কোনো টিয়ারে, সেই সেম পিভি দিয়ে এটাতে এটাও হয়ে গেল, ওটা করলে মানে এটাও হয়ে গেল, বুঝতে পারছো? দুটোতেই কাউন্ট হবে। তো এমন নয় যে লয়্যালটি প্রোগ্রামের পিভি আলাদা, এটার জন্য আলাদা 100 পিভি করতে হবে, তা নয়। আর তুমি 100 করো, 200 করো, 300 করো, সেটার নাম হবে 100 পিভি। কারণ আমরা 100 পিভি পেলেই খুশি। তুমি যদি 100 করো, 200 করো তো খুব ভালো, 300 করো খুব ভালো, কিন্তু তুমি যদি 100ও করো তাহলেও কিন্তু তুমি কোয়ালিফাই করবে। তার সঙ্গে শুধু ওয়ান মানে একটা এবিও জয়েনিং চাই প্রত্যেক মাসে। সিম্পল। তাহলে কি হলো? আমি যেটা এতক্ষণ বলছিলাম, অ্যানাটমিও হলো, ফিজিওলজিও হলো, উইডথ তো হলো, পিপলও হলো, প্রোডাক্টও হলো।
এই বিজনেসের দুটো দিক আছে, প্রোডাক্ট অ্যান্ড পিপল। ওই দুটোকে নিয়ে না চললে তো ব্যালেন্স থাকবে না, ব্যালেন্স থাকবে না। অনলি পিভি মানে মেনটেনেন্স, মেনটেনেন্স, মেনটেনেন্স। বা যে আখটাকে আমি একবার মাড়াই করেছি সেটাকে আরেকবার মাড়াই করো, দুবার মাড়াই করো, করে তার থেকেই আখের সংখ্যা কিন্তু বাড়ছে না, ওই একই আখ মাড়াই করে করে। কিন্তু এইখানে গ্রোথের একটা পসিবিলিটি, জয়েনিং, যেখান থেকে আবার পরবর্তীকালে, এবং পিসি জয়েনিং নয়, এবিও জয়েনিং। 101 মানে 100 তোমার পার্সোনাল পিভি এবং পার্সোনাল পিসিদের মিলিয়ে যে টোটাল পিভি, সেটাকেই পার্সোনাল পিভি বলছি। তোমার নিজের নামে যেটা কিনেছো এবং তোমার পার্সোনাল পিসিদের নামে যেটা কেনা হয়েছে, ওই দুটো মিলিয়ে যেটা, সেইটা হচ্ছে 100 প্লাস 1। 100 পিভি এবং প্রেফারেবলি একটা করে জয়েনিং প্রতি মাসে করলে আইডিয়াল। কারণ তাহলে লোক মিট করা, 4/6 করা, তাদের প্ল্যান দেখানো উইল বিকাম ইয়োর রেগুলার হ্যাবিট, সেইটাই কাম্য। বাই চান্স যদি তুমি প্রতি মাসে 100 একটা করে জয়েনিং করাতে না পারো, তাহলে কি হবে? প্রথম মাসে মনে করো তুমি 100 করেছো, একটা জয়েনিং করতে পারোনি, তাহলে কি তুমি আউট অফ দ্য রেস থেকে বেরিয়ে গেলে? না, জয়েনিংটা তুমি কিউমিউলেটিভলি 4 মাসে 4টে করলেই হবে। বোঝা গেল? তার মানে তুমি যদি 100 পিভিও করো মাসে, ইউ উইল বি স্টিল ইন দ্য রেস। আইডিয়ালি স্পিকিং দেখা গেছে যে প্রথম মাসে একটা জয়েনিং করাতে পারলো না, মানে 4 মাসে 4টে করাতে পারলো না, একটা মাস কেটে গেল, তাহলে তাকে 3 মাসে 4টে করাতে হবে। মনে করো দ্বিতীয় মাসটাও কেটে গেল, তাহলে 2 মাসে 4টে করাতে হবে। থিংস আর বিকামিং মোর ডিফিকাল্ট। প্রতি মাসে একটা করে করানোটা ইজিয়েস্ট। তুমি যদি এক এক মাস করে এমনি চলে যায়, যেন ইউ আর মেকিং থিংস ডিফিকাল্ট ফর ইয়োর সেলফ। বুদ্ধিমানের কাজ প্রথম মাস থেকে। আর এই মাসটা, সেপ্টেম্বর মাসটা 3 সপ্তাহের মাস, তাই না? লাস্ট সপ্তাহটা তো পুজোতেই চলে যাবে। আর আজকে আমরা কথা বলছি, একটা সপ্তাহ অলরেডি চলে গেছে। যদিও 1 সেপ্টেম্বর থেকে তুমি যা করেছো সে সবই এর মধ্যে ধরা হবে, কিন্তু মেজর এফার্টটা কি? 100 পিভি করার জন্য খুব দুশ্চিন্তা, না একটা জয়েনিংয়ের জন্য দুশ্চিন্তা? যেটায় বেশি দুশ্চিন্তা সেটাতেই বেশি সময় দাও। 100 পিভি নিয়ে ভেবো না। ওই 100 কি 200 কি 300 সেটা তোমার লয়্যালটি প্রোগ্রাম নিয়ে ভাবো, কিন্তু এইটার জন্যে জয়েনিংটা নিয়ে ভাবো, সেই দিকে সময়টা দাও। আর যদি তুমি 4টে জয়েনিং, তার মানে কি, একটা ফেজ মানে ডিসেম্বরের এন্ডে গিয়ে তোমার খাতায় কি লেখা হবে? 400 পিভি 4টে জয়েনিং। যদি করতে না পারো, যে কোনো একটা, 400 যদি 1 পিভিও কম হয় বা জয়েনিং 4টের একটাও কম হয়, ইউ ডিসকোয়ালিফাই। তখন তুমি রেস থেকে ছিটকে যাবে অ্যাট দ্য এন্ড অফ 4th মান্থ। নতুন যে জয়েনিং করছে সে এবিও, তাকে উইথ অ্যাক্টিভেশন জয়েনিং করতে হবে, এবং সেটা মিনিমাম হচ্ছে 25 পিভি অ্যাক্টিভেশন মিনিমাম। কাকে? নতুন যে, নতুনের কোনো গল্প নেই এখানে, যে করাচ্ছে তারটাই বলছি। বোঝা গেল? কারো কোথাও অসুবিধা আছে বুঝতে? হ্যাঁ, কিছু বলছো? 4 মাসে 4টে জয়েনিং, চাপ হয়ে যাচ্ছে নাকি? পার মান্থ 4টে জয়েনিং বলিনি, 4 মাসে কিউমুলেটিভ 4টে। এইখানে লোক দেখলেন না, প্রতি মাসে 500 করে করেছে এবং 4টে করে জয়েনিং করেছে, লোক দেখলেন তো এখানে? ও, আপনি করেছেন তাই বলছেন?
দেখুন প্রতি মাসে 4টে করে জয়েনিং কে আছে এখানে হলে? একটা করে, আপাতত একটা করে হোক, পরে দেখা যাচ্ছে। রিওয়ার্ড, এটা যদি করি তাহলে কি পাবো? ADSD পিকনিক, ADSD হোল টিম পিকনিক, যেখানে ইউ উইল গেট অল দ্য লিডার্স। সাধারণত আপনারা আপনাদের LOS এর লিডারকেই বেশি পেয়ে থাকেন, এখানে কিন্তু টোটাল ADSD টিমের যত লিডার, মেইন স্ট্রিম টিম, সেইটার সমস্ত লিডারকে সারাদিন ধরে পাবেন ওই পিকনিকে। In presence of all the ADSD leaders, every qualified distributorship will also get a special gift পিকনিকেতে। আর পিকনিকটা হবে কন্ট্রিবিউটরি, ওটা আপনাকে পে করেই যেতে হবে, কিন্তু আপনি কি পাবেন? অতগুলো আপলাইনের একসঙ্গে সারা দিন ধরে তাদের সঙ্গে ইউ ক্যান মিঙ্গল, তাদের সঙ্গে কথা বলতে পারেন, এবং তারা কিছু বলবে টলবে, যেখানে সেখানে তার থেকে কিছু ভ্যালু অ্যাডিশন, নোটবুকটা নিয়ে যাবেন, কিছু শিখতেও পারবেন। পিকনিকটা হবে আর্লি ফেব্রুয়ারি, 2026-এর ফেব্রুয়ারির প্রথম দিকটায়। আচ্ছা, ওখানে ফাউন্ডার্স প্ল্যাটিনাম, ফাউন্ডার্স প্ল্যাটিনাম 2, ফাউন্ডার্স স্যাফায়ার, কারেন্ট অ্যাওয়ার্ড না, হাইয়েস্ট অ্যাওয়ার্ড। যারা কোনো দিন প্ল্যাটিনাম গিয়েছিল, হয়তো এখন মেনটেন করতে পারছে না, বা ফাউন্ডার্স প্ল্যাটিনাম, এই ফাউন্ডার স্যাফায়ার অবধি, all these leaders will qualify provided they have at least one qualifier from their respective team. তাদের প্ল্যাটিনাম টিম থেকে অন্তত একজনও যদি 101-এ কোয়ালিফায়ার থাকে, তাহলে তার আপলাইন প্ল্যাটিনাম বা ফাউন্ডার্স প্ল্যাটিনামও কোয়ালিফাই করে যাবে পিকনিকের জন্যে। তাকে আর নিজে 101 করতে পারলে তো ভালো, না করলেও তার টিম থেকে একজন করেছে বলে সে পিকনিকে এন্ট্রি পেয়ে যাবে। অথবা প্ল্যাটিনাম এবং ফাউন্ডার্স প্ল্যাটিনাম তারা যদি তাদের টিম থেকে একজন কোয়ালিফাই না করে, তবুও তারা কোয়ালিফাই করতে পারে যদি তারা এই যে 4টে মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে অন্তত 2টো মাসে কিউ করে। বোঝা গেল? এই 2টো মাস যদি তারা 10,000 PV করে, তাহলেও কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে। সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এই লিডাররা দে শুড আইদার ডু 400+4, বাকি সকলের মতো এই 4 মাসে ইন ফেজ 1, or do 2Q months in these 4 months. বোঝা গেল? আবার রিপিট করি, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, তাদের হয় 101 যেটা, তাতে কোয়ালিফাই করতে হবে, মানে 4 মাসেতে 400 এবং 4টে জয়েনিং, এটা করতে হবে, অথবা 2টো কিউ মান্থ আনতে হবে এই 4 মাসের মধ্যে। এই মোটামুটি সবাইকে কভার করা হলো। পারচেস ক্যান বি মেড ফ্রম এনি ক্যাটেগরি, সেটা তো আগে বলেছি, অ্যান্ড ইন মাল্টিপল ইনভয়েস, সারা মাসে মাল্টিপল ইনভয়েসে তো করা যাবে, একবারে এত পিভির করতে হবে সেরকম কিছু নেই। আর যেটা বলেছি, পিভি ডান ফর লয়্যালটি প্রোগ্রামস উইল অলসো বি কাউন্টেড হিয়ার, এটাতে কাউন্ট করা হবে। আর একটা রেকমেন্ডেশন করব, সেটা হচ্ছে অল প্ল্যাটিনাম লিডার্সদের বলবো, আপলাইন ম্যাম, তোমাদের জন্য যে ডেডিকেটেড অ্যামওয়ের যে ম্যাম আছে, তার সঙ্গে একবার বসো। দরকার হলে তোমার টিমের যারা মেজর প্লেয়ার্স, যারা কিছু করছে, তাদের নিয়ে বসো। কারণ রিসেন্টলি আমাদের ম্যাম
আমাদের কয়েকজনের সঙ্গে খুব ইউজফুল একটা সেশন করছে। সেটা হচ্ছে ওই আজকাল অ্যাপেতে অ্যামোয়ের এটাতে ক্যালকুলেটর, সিমুলেটর এগুলো আছে। তাতে করে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে আমার টিম স্ট্রাকচার যদি এই হয়, আমার টিমেতে যে যেখানে আছে তারা যদি একটু একটু করে এগোতে পারে, আমি কোথায় এগোতে পারি এবং তাহলে আমার টোটাল ইনকাম কত হয়। আমরা কিন্তু এত হিসেব করি না সাধারণত। ওটা এই অ্যাপেতে অ্যাভেলেবল আছে বেশ কদিন হলো, কিন্তু সেটা ফুল ইউটিলাইজ আমরা করি না। হাজির দুয়ারে সাহায্য, মুখ থেকে খসলে হলো, তো তা নিয়ে আমরা এগোতে পারবো না, এটা হতে পারে? এই বছরটাকে নতুনভাবে নাও, ঠিক আছে? সবাই রাজি? নতুনভাবে নাও, কারণ এটা তুমি আপলাইনকে ধন্য করছো না, অ্যামওয়েকে ধন্য করছো না, দুনিয়ার কাউকে ধন্য করছো না, নিজের ভবিষ্যৎটাকে স্ট্রং করছো, সলিড করছো। দেখো, আমি একটা রিয়েলাইজেশন বলি, অ্যাট দিস এজ, যেখানে আমি চাকরি করতাম, অনেকেই তোমরা চাকরি করছো, চাকরি করতে, চাকরিতে রিটায়ারমেন্ট আসবে, তারপরে অনেকের পেনশন আছে, অনেকের পেনশন নেই, তারপরে সকলেরই যে কিছু পেনশন প্ল্যান আছে, পরবর্তীকালে হাতে অনেক টাকা আছে ইত্যাদি, তাও নয়। বেশিরভাগ মধ্যবিত্ত মানুষের কি হয়, রিটায়ারমেন্টের পর একটু ছেলেমেয়ের কাছে হাত পাততে হয়, তাই না? এটা ঈশ্বরের কত বড় আশীর্বাদ, রিটায়ার করার পর অ্যাট দিস এজ অলসো। এবং তোমরা জানো আমার খুব সিরিয়াস হেলথ চ্যালেঞ্জ গিয়েছিল, সকলেরই একটা বয়সের পর নানা রকমই হবে, ডাক্তার, ওষুধের খরচ, অমুক, কোনো কিছুর জন্য ছেলেমেয়ের কাছে হাত পাততে হবে না তোমায়। এটা একটা আশীর্বাদ নয়? মাথা উঁচু করে বাঁচবে, অ্যাট ইয়োর টার্মস, নিজের টার্মে বাঁচবে। আজকে কি খাবে, কোথায় যাবে, কি কিনবে, সমস্ত কিছু তুমি করতে পারবে বিনা টেনশনে, বিনা চিন্তায়, যদি এই বিজনেসটা বিল্ড করো। এইটা মাথায় রেখো। আর অলওয়েজ কি পাবো সেটা তো ঠিক আছে, না করে কি মিস করছি এইটা যেন মাথায় থাকে। কি মিস করছি, সময়টা বেরিয়ে চলে যাচ্ছে, করলেই পারি, করলেই হবে, কিন্তু করছি না, কোনো অজানা দুর্বোধ্য রহস্যময় কারণে আমি করছি না। এবং সমস্ত লিডারদের দেখো রিয়েলাইজেশন হচ্ছে না বলে কোনো কথা নেই, এই বিজনেসটা হচ্ছে না। এই বিজনেসটা যদি বলো হচ্ছে না, কান্তি কোন যুগে বলেছিল, তার মানে যেন অসিতাভ সে করছে না, করছে না বলেই হচ্ছে না। তুমি যদি চাইতে সেরমভাবে করতে, তুমি পারতে না? তুমি বলো তাহলে, কেউ তোমার হাত পা বেঁধে রেখেছিল? তোমায় বেঁধে রেখে দিয়েছিল ওই জন্য অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি পারোনি? বলতে পারো? না, কেউ তোমায় বেঁধে রাখেনি, শুধু তোমার ওই ইচ্ছা, ওই ইচ্ছার অভাবটা তোমায় বেঁধে রেখেছিল। ওইটা খুলে বেরিয়ে এসো, একবার ইচ্ছা করো, বিল্ড করার ইচ্ছেটা করো, করে দেখো ম্যাজিক ঘটবে তোমারই ভেতর থেকে, তোমারই ক্ষমতা দিয়ে, তোমার আর কারুর সাপোর্ট কিচ্ছু দরকার নেই। কেউ স্বপ্নে বিল্ড করে, কেউ লোভে বিল্ড করে, এইসব প্রমোটমো এগুলো অ্যাকচুয়ালি লোভে বিল্ড করা। কিন্তু আমরা যখন বিল্ড করেছি, প্রোমো এ ও সে কিছুই ছিল না। প্রোমো আর নো প্রোমো, যতক্ষণ আমার সঙ্গে স্বপ্ন থাকবে, আমার আত্মসম্মান থাকবে, ততক্ষণ আই অ্যাম আনস্টপেবল। আর ওইগুলো যদি না থাকে, তাহলে কাউকে লাগবে, সে এসে বলবে কর বাবা, কর বাবা, করে আমায় ধন্য কর বাবা, এই নে এটা দেব, সেটা দেব। ওগুলো লাগে না, এটা দেব সেটা দেব লাগে না। ভেতরে যদি একটা জ্বলন্ত ড্রিম থাকে না, আর কিচ্ছু লাগে না। ঈশ্বরের কাছে আজকে বছরের প্রথম মাসে সেটাই কামনা করি, যে সেই জ্বলন্ত বুকের জ্বলনটা যেন তিনি প্রত্যেকের মধ্যে ঢুকিয়ে দেন, প্রত্যেকের মধ্যে। জ্বলো,
তারপর চলো দেখি কি করা যায়। নাইস টকিং টু ইউ।